সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমাদের ধারাবাহিক আলোচনার আজকের পর্ব 2 নম্বর লেকচার। সো 2 নম্বর লেকচারে আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক কোণ এবং ত্রিকোণমিতিক বাহু সম্পর্কে, এবং কিছু দুইটা উপপাদ্য আছে যেগুলো আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আমরা কিছু উদাহরণ দেখব। তো আজকে আমাদের লেকচারে কি কি থাকবে, চলো আমরা শুরু করি। প্রথমতই আমরা আলোচনা করব ত্রিকোণমিতি। গত ক্লাসে আমরা পড়ে আসছি ত্রিকোণমিতি কি এবং এর ব্যবহার। আজকে আমরা ত্রিকোণমিতিক আসলে কিভাবে আমাদের বোর্ড বইয়ে আলোচনা করা আছে সেটা শুরু করব। সো ত্রিকোণমিতিক যখন আমরা আলোচনা করব, তার প্রথমতই আমি যেটা গত লেকচারে বলে দিয়েছিলাম, 3 কোণের পরিমাপ। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ত্রিকোণমিতিক যখন আমরা আলোচনা করব তখন একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীতে। সো ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সেই ত্রিভুজের মেইনলি কি কি থাকে। একটা ত্রিভুজে 2টা পার্ট থাকে। যেমন 2টা পার্ট কি কি থাকে, বাহু এবং কোণ সম্পর্কে। সো বাহু এবং কোণ সম্পর্কে আমরা আজকে ধারণা নিব। আমরা প্রথমতই আলোচনা করব বাহু সম্পর্কে। বাহু যেখানে কি, বাহু হচ্ছে একটা 3টি বাহু দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্রকে বলা হয়ে থাকে ত্রিভুজ। যেহেতু 3টা বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্রফল, একটা ক্ষেত্র, তাহলে সেটাকে আমরা বলি ত্রিভুজ। সো এই যে ত্রিভুজ, সেই ত্রিভুজ যখন আমরা 3টা বাহুকে যোগ করি, যেমন এখানে এ বি একটা বাহু, বিসি একটা বাহু এবং সিএ একটা বাহু, এই 3টা বাহুকে যখন আমরা একটা আবদ্ধ ক্ষেত্রে নিয়ে আসি সেটাকে বলা হয় থাকে ত্রিভুজ। সেখানে 3টা কোণ উৎপন্ন হয়, বি কোণ, তার আগে আরেকটা কি এ কোণ, আরেকটা হচ্ছে কি সি কোণ। খেয়াল করে দেখি, এবং 3টা বাহু হচ্ছে কি, এগুলো হচ্ছে কোণ। এবং বাহু হচ্ছে কয়টা, বাহু হচ্ছে 3টা, যেমন এ বি, বিসি এবং সি এ। এই যে 3টা বাহু এবং এই 3টা কোণ, এদের সম্পর্কে আলোচনা করতে হলে আমরা দেখব যে এই যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর একটা নাম আছে, এবং এই যে কোণগুলো আছে সেগুলোরও কি সুন্দর নাম আছে। তো আমরা যখন আলোচনা করব বাহু সম্পর্কে, তাহলে এই নামগুলো আমরা আজকের শিখব। খেয়াল করে দেখি, এখানে একটা ত্রিভুজ আছে, এখানে এ বি সি ত্রিভুজের এই এবিসি ত্রিভুজের ধরে নিলাম সি কোণ কি থিটা কোণ, অর্থাৎ এই কোণের মানটা কত, থিটা। তাহলে আমি এখানে কি দিয়ে দিলাম, এখানে থিটা দিয়ে দিলাম। এখন আমাদের যেটা জানতে হবে, এই যে থিটা ধরে নিলাম, সেই থিটার সাপেক্ষে আমি এই যে 3টা বাহু আছে সেই 3টা বাহুর নামকরণ করব। এখানে খেয়াল করে দেখি, এখানে আমার কি কোণ কিন্তু থিটা কোণ, তাহলে আমার কি হবে, এখানে ধরে নিই এখানে হচ্ছে বাহু। বাহুগুলো কি কি ধরে নিলাম, এ বি, বিসি এবং সিএ বা এসি। এই যে 3টা বাহু, এই 3টা বাহুকে আমরা নামকরণ করব। সেই 3টা বাহুকে নামকরণ করব কার সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে। এই যে থিটা কোণের সাপেক্ষে আমরা নামকরণ করব, তাহলে কিভাবে নামকরণ করব, এই যে থিটা, সেই থিটা কোণের বিপরীত বাহু সবসময় কি হবে, লম্ব হবে। তাহলে এ বি সমান সমান কি, লম্ব। তাহলে এ বি সমান সমান কি, লম্ব, কার সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে। আবার খেয়াল করে দেখি, এই যে কোণটা সেটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ। সো 90 ডিগ্রি কোণের বিপরীত যেই বাহুটা সেটা হবে কি, অতিভুজ। তাহলে এসি সমান সমান আমরা কি বলবো,
অতিভুজ। এবং এই যে দেখি যেই থিটা কোণটা ছিল সেই থিটা কোণের সাথে যে সন্নিহিত বাহু, সেই সন্নিহিত বাহুকে আমরা বলবো ভূমি। তাহলে আমার লম্বের সংজ্ঞাটা কি? লম্বের সংজ্ঞাটা হচ্ছে যখন আমরা একটা কোণকে ধরে নিব, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুইটা কোণের যেই কোণটাকে আমি ধরে নিব সেই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। এবং এছাড়াও যেই কোণটা ধরে নিলাম সেই কোণের সন্নিহিত যেই বাহুটা থাকবে সেটাকে বলা হয়ে থাকে ভূমি। সো আমাদের এই ক্ষেত্রে থিটা কোণের সাপেক্ষে এবি হচ্ছে কি? লম্ব। বিসি হচ্ছে কি? ভূমি। এবং এসি হচ্ছে কি? অতিভুজ। এসি হচ্ছে অতিভুজ কার? থিটা কোণের জন্য। সো অনেক সময় তোমরা অনেক অঙ্কে গুলিয়ে ফেলো যে কোনটা বাহু কোনটা নাম দিবে। সো আমি তোমাকে কালারটা একটু চেঞ্জ করে আরেকটা দেখাই। গোলাপি কালারটা নিলাম, এইটাকে ধরে নিলাম আমি গামা কোণ, ঠিক আছে, বা এটাকে আমি ধরে নিলাম বিটা কোণ ধরে নিলাম। সো বিটা কোণ যদি ধরে নেই তাহলে খেয়াল করে দেখি এই বিটা কোণের জন্য, ঠিক আছে, এগুলো হচ্ছে কি বিটা কোণের জন্য কি হবে? বিটা কোণের জন্য এটা কি হবে? বিটা কোণের জন্য এইটা হবে এবি হবে কি? ভূমি। কেন? কারণ হচ্ছে খেয়াল করে দেখি আমার যে কোণটা ছিল সেই কোণের সন্নিহিত বাহু, আর ঠিক তদ্রূপভাবে অতিভুজ তো এসি থাকবে, কারণ কি? বি কোণ তো সমকোণ, তাহলে আমি অতিভুজ বুঝে গেলাম। এছাড়াও দেখি যে এই কোণের সাপেক্ষে এই কোণের বিপরীত বাহু কোনটা? এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা বিসি, তাহলে বিসি হবে কি? লম্ব। আশা করি তোমরা এখন খুব সহজেই বুঝতে পারবে কোনটা লম্ব কোনটা ভূমি। এরপরও যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে, তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। খেয়াল করে দেখি আমরা কিন্তু খুব সহজেই একটা এই যে কোনটা বাহু কোন নাম হবে সেটা বুঝতে পারলাম। আশা করি তোমরা এর মাধ্যমে যে কোনো ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করতে পারবে। এই বাহুগুলোর নামকরণ কেন করতে হয় সেটা তোমরা অলরেডি জানো। আমরা যে গত ক্লাসে পড়ে আসছিলাম সাইন কস টেন কট কি, সেগুলো একটু পরেই আলোচনা করব। দেখি এর পরবর্তীতে যদি চাই এই যে কোণ, সেই কোণ দেখো এখানে আমি একটা ওয়ার্ড লিখছি ত্রিকোণমিতিক কোণ। সো ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে আমরা ধারণা নিব, তার আগে আমাদের আরেকটা পার্ট বুঝতে হবে, সেটা হচ্ছে কি চতুর্ভাগ বা কোয়াড্র্যান্ট। সো চতুর্ভাগ বা কোয়াড্র্যান্ট কি এটা কি তোমরা জানো? যদি তোমরা জানো তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এছাড়াও আমি তোমাদেরকে সামান্য ধারণা দিয়ে দিচ্ছি। চতুর্ভাগ হচ্ছে তোমরা যখন একটা বাহু, তোমরা যদি একটা বাহু অনুভূমিক বরাবর নাও, ঠিক আছে, একটা বাহু অনুভূমিক বরাবর নাও, এটা কি অনুভূমিক বরাবর, তাহলে এটাকে আমরা বলবো এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, ঠিক আছে, এটা অনুভূমিক বরাবর। এছাড়াও যদি তোমরা এখানে সেই অনুভূমিক অক্ষের উপর উলম্ব বরাবর বা লম্ব বরাবর যদি একটা বাহু নাও সেটার নাম হবে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ, খেয়াল করে দেখো এখানে কি হবে ওয়াই অক্ষ, এটার নাম কি ওয়াই অক্ষ। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে এক্স অক্ষ। দেখো এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিলে তারা চারটা ভাগ করে ফেলেছে। খেয়াল করে দেখো এই পাশে একটা, এই পাশে একটা, এই নিচে আরেকটা, এই পাশে আরেকটা। তাহলে এই যে চারটা ভাগ করলো সেই চারটা ভাগকেই বলা হয়ে থাকে আসলে কোয়াড্র্যান্ট বা চতুর্ভাগ। সো এই চারটা চতুর্ভাগকে তুমি কিভাবে নামকরণ করবে? এটাকে দিবে প্রথম চতুর্ভাগ, ঠিক আছে, প্রথম চতুর্ভাগ। এবং এটা হচ্ছে তোমার
দ্বিতীয় চতুর্ভাগ, ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে তোমার চতুর্থ চতুর্ভাগ। সো এই চতুর্ভাগ সম্পর্কে এই ত্রিকোণমিতিতে এইটুকু ধারণা থাকলেই তোমাদের আপাতত চলবে। এছাড়াও তোমরা যদি এই সম্পর্কে চতুর্ভাগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। সো আমরা এর পরবর্তীতে কোয়াড্রেন্ট সম্পর্কে ধারণা নিলাম কি, চারটার যে নাম চারটা আছে সেই চারটা চতুর্ভাগের নামটা আমরা এখানে ধারণা নিয়ে নিলাম। এই চারটা নাম থেকে আমরা পরবর্তীতে ত্রিকোণমিতিক কোণের ধারণাটা নিব। খেয়াল করে দেখি, আমরা যারা পড়াশোনা করি সাধারণত আমরা কি জানি, তো আমরা জানি যে হচ্ছে চারটা কোণ থাকে, আমাদের কি থাকে, কোণ থাকে। কোণগুলো কেমন থাকে? 0 ডিগ্রি থাকে, 100 ডিগ্রি থাকে, 200 ডিগ্রি থাকে, 300 ডিগ্রি থাকে, 360 ডিগ্রি কোণ হয়। সো 360 ডিগ্রি কোণ কিন্তু একটা কোণ, কিন্তু আমরা সাধারণত শুনি না যে 500 ডিগ্রি কোণ। 500 ডিগ্রি কোণ সাধারণত হয় না। কোন ক্ষেত্রে? জ্যামিতিক কোণের ক্ষেত্রে। তাহলে জ্যামিতিক কোণ কি সেটা যদি আমরা জানতে চাই তাহলে জ্যামিতিক কোণের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একটা রেখা আরেকটা রেখা, সো একটা রেখা আরেকটা রেখা, সো এটা আমরা কি করলাম, এখানে আমি দুইটা রেখা পেয়েছি। সেই দুইটা রেখা যদি একটা বিন্দুতে মিলিত হয়, যেমন এই যে খেয়াল করে দেখে এইখানে কি এই বিন্দুতে মিলিত হলো রেখাটা, ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো এই যে এই বিন্দুতে কি মিলিত হলো, ঠিক না, এই বিন্দুতে মিলিত হলো। তাহলে এই যে দুইটি রেখা এই ও বিন্দুতে যখন মিলিত হলো তাহলে এই ও বিন্দুতে দুইটা রেখা একটা কোণ উৎপন্ন করেছে। সো এই যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটাকে বলা হয়ে থাকে থিটা কোণ। এই যে দেখো, তাহলে কোণের কি, দুইটা বাহু যখন একটা বিন্দুতে মিলিত হয় তখন সেখানে কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে একটা কোণ। ঠিক তদ্রূপভাবে তুমি যদি আরেকটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখো, এই পাশে কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। সো এই যে কোণ উৎপন্ন হলো দুইটা কোণ, এই দুইটা কোণকে বলা হয়ে থাকে পূরক কোণ, ঠিক আছে। সো এই যে কোণ দুইটা, সেই দুইটা কোণের যোগফল যদি তুমি চিন্তা করো তাহলে খেয়াল করে দেখো থিটা কোণ, এটাকে যদি আমি থিটা কোণ ধরে নেই, এটাকে যদি আমি থিটা কোণ ধরে নেই, থিটা প্রাইম, আর এই যে আগে যেই কোণটা আমি তৈরি করেছিলাম থিটা, তো এই দুইটাকে আমি যদি যোগ করে দেই তাহলে আমি কত পাবো, 360 ডিগ্রি পাবো, ঠিক আছে, 360 ডিগ্রি পাবো। এইটা হচ্ছে আমার জ্যামিতিক কোণ। তাহলে আমি বলতে পারি সব সময় 360 ডিগ্রির কম হবে কি জ্যামিতিক কোণ। তাহলে জ্যামিতিক কোণ কি সবসময় 360 ডিগ্রির চাইতে কম হবে, এটা হচ্ছে আমাদের জ্যামিতিক কোণ। তাহলে আমরা যত সাধারণত যে অঙ্কগুলো করে আসছি এর আগে সবগুলো জ্যামিতিক কোণ নিয়েই করে আসছি। এখন আমি তোমাদেরকে আরেকটা নতুন কোণ সম্পর্কে ধারণা দিব, সেটা হচ্ছে এই যে জ্যামিতিক কোণ, সরি ত্রিকোণমিতিক কোণ। সো ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে যখন ধারণা দিব তখন আমার সেই আগের কোয়াড্রেন্টে চলে যেতে হবে। যেমন কোয়াড্রেন্টে খেয়াল করে দেখো, এখানে এটা কি ছিল, এটা ছিল এক্স প্রাইম, এটা ছিল ওয়াই প্রাইম, এটা ওয়াই এবং এটা হচ্ছে এক্স। এখন খেয়াল করে দেখো, এটা যদি আমাদের মূল বিন্দু হয়ে থাকে স্থানাঙ্ক জ্যামিতি অনুসারে, তাহলে এই যে ও এক্স অক্ষটা আছে, এই যে ও এক্স অক্ষটা আছে, এই ও এক্স অক্ষটা যে আছে এখান থেকে আমরা সব সময় যে ত্রিকোণমিতিক কোণটা শুরু করব। সো ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে তোমাকে প্রথমত যেই বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ এক। ত্রিকোণমিতিক কোণ কি হবে, এখানে আমি তোমাকে কিছু লিখে দেই।
প্রথমটা হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণ ঘূর্ণনের মাধ্যমে উৎপন্ন হয়। মাধ্যমে উৎপন্ন হয়। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ঘূর্ণনের মাধ্যমে উৎপন্ন হয়। ঘূর্ণনটা শুরু হয় কোন জায়গা থেকে? ঘূর্ণনটা শুরু হয় OX অক্ষ থেকে। ঠিক আছে, এই OX অক্ষ থেকে মনে করো এটা ঘূর্ণন করে ঘুরে ঘুরে কি হলো, এইখানে চলে আসছে। সো এইখানে আসলে সে এইখানে একটা কি কোণ উৎপন্ন করলো না? এই যে কোণটা উৎপন্ন করলো, এই যে এইখানে, তাহলে এই কোণটা হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণ। ঠিক আছে, এই কোণটা হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমরা কি বলতে পারি ত্রিকোণমিতিক কোণ কাকে বলে? ঘূর্ণনের মাধ্যমে যেই কোণ উৎপন্ন হয় তাকে ত্রিকোণমিতিক কোণ বলে। তবে তোমাদেরকে এই যে জ্যামিতিক কোণের সাথে পার্থক্যটা কি? এটা দুইটা বাহু একটা বিন্দুতে মিলিত হওয়ার মাধ্যমে উৎপন্ন হয়। আর ত্রিকোণমিতিক কোণ কি? সেটা একটা রেখার ঘূর্ণনের মাধ্যমে উৎপন্ন হয়। আবার তোমাকে এখানে আরেকটা 2 নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই কোণের মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হবে। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হবে, কারণ এর কোনো নির্দিষ্ট নাই। যেমন এটা কি 360 ডিগ্রির বেশি হইতে পারতো না, বাট ত্রিকোণমিতিক কোণ কি 360 ডিগ্রির চাইতেও বেশি হতে পারে। ইচ্ছা মতো 500 ডিগ্রি, 700 ডিগ্রি, 1000 ডিগ্রি, 1500 ডিগ্রি, 1600 ডিগ্রি ইচ্ছা মতো হতে পারে। সো এখানে আরেকটা এই ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো। এই ত্রিকোণমিতিক কোণকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়। সেই দুইটা কি কি? ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। সো তোমাদেরকে আমি একটু সামান্য ধারণা দেই যে আসলে কিভাবে হলো। দেখো, এই যে ত্রিকোণমিতিক কোণটা আছে, সেই ত্রিকোণমিতিক কোণকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। সো সেই দুইটা ভাগ কি? সেই দুইটা ভাগ হচ্ছে এই যে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। খেয়াল করে দেখো, আমরা যে কোয়াড্রেন্টটা আঁকিয়েছিলাম এটা ছিল তার কোয়াড্রেন্ট, তাই না? এই যে কোয়াড্রেন্ট, দেখো এটা হচ্ছে আমাদের ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ যখন হবে তখন তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধনাত্মক কোণটা সবসময় এই দিকে ঘুরবে। সো তোমাদেরকে একটা মাথায় একটা ঘড়ি চিন্তা করো, ঘড়ি সবসময় কোন দিকে ঘুরে? ঘড়ি ঘুরে তা হচ্ছে এই দিকে। সো ঘড়ির বিপরীত দিকে যদি হয় তাহলে সেটা হবে কি ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ। তাহলে আমরা কি বলতে পারি? ধনাত্মক কোণ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কথা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। ঠিক আছে, তাহলে এখন তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে তাহলে এটা কি হবে, ঋণাত্মক কোণটা কি হবে। অলরেডি তোমরা বুঝে যাওয়ার কথা, ঋণাত্মক কোণটা হবে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে। ঘড়ি কোন দিকে ঘুরে? ঘড়ি ঘুরে এই যে নিচের দিকে। ঠিক আছে, যখন নিচের দিকে হবে তখন এই যে কোণটা যখন এই দিকে ঘুরবে তখন সেটাকে বলা হয়ে থাকে ঋণাত্মক কোণ। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এটাকে আমরা প্লাস থিটা দ্বারা প্রকাশ করব, আর এটাকে আমরা কি করব? মাইনাস থিটা দ্বারা প্রকাশ করব। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এটা হচ্ছে আমাদের ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ এর পার্থক্য।
তাহলে চলো আমরা পরে দেখি। এই যে অলরেডি কিন্তু আমাদের এখানে দেখো বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কগুলো কি, এই যে দেখো 100 ডিগ্রি, এটা কি প্লাস না মাইনাস? প্লাস 100 ডিগ্রি। সো এটা কি করতে বলছে, চতুর্ভাগে অবস্থান করবে সেটা দেখাইতে বলছে। তাহলে এটা দেখো আমরা কি করি, এটা নিলাম, এটা নিলাম। তাহলে খেয়াল করে দেখো আমরা শুরু করব এখান থেকে না, ও এক্স, আর এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো এই যে 100 ডিগ্রি, সেই 100 ডিগ্রিকে কি করতে পারি, এই 100 ডিগ্রিকে কিন্তু আমি এভাবে লিখতে পারি 90 প্লাস 10 ডিগ্রি। এখন দেখো এই যে পুরোটা ছিল আমার 360 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। সো আমি এটা এখানে বলতে পারি না 90 প্লাস 10, তাহলে আমি কিন্তু বলতে পারি এটা এইখানে চলে আসবে। সো এইখানে যদি চলে আসে তাহলে আমার এই ও এ রেখাটা, ও এ রেখাটা তাহলে কোথায়, 2 নাম্বার চতুর্ভাগে। এটা কি আমাদের 2 নাম্বার চতুর্ভাগ ছিল না? তাহলে আমি বলতে পারি ও এ রেখাটা কি 2 নাম্বার চতুর্ভাগে। তাহলে আমি বলতে পারি 100 ডিগ্রি কোণ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। দেখো এখানে তোমার বলতে পারো যে আসলে এই দিকে কেন গেল। খেয়াল করে দেখো 100 কি ছিল আমাদের, নেগেটিভ 100 না পজিটিভ 100? নেগেটিভ 100 ছিল, সরি পজিটিভ 100 ছিল। যেহেতু পজিটিভ 100 ছিল তাহলে আমার কিভাবে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিক। খেয়াল করে দেখো পজিটিভ মানে কি, পজিটিভ মানে ঘড়ির কাঁটার বিপরীত, আর নেগেটিভ, নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিক। এটা কিন্তু তোমাদের অনেকেই গুলিয়ে ফেলতে পারো, ঠিক আছে, যে হচ্ছে এখানে কিভাবে হলো কিভাবে হলো, ঠিক আছে। পজিটিভ হচ্ছে বিপরীত, ঘড়ির কাঁটার বিপরীত, আর নেগেটিভ হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমরা যে এই যে চিত্রটা আঁকাইলাম, সেই চিত্রটা যদি -100 হতো, এটা তো আমরা করলাম +100, তার মানে এটা কি আমাদের এটুকু হচ্ছে 100 ডিগ্রি। সো আমি যদি এখন এই কালারটাকে তোমাদেরকে একটু চেঞ্জ করে এই কালারটা দিয়ে করি, যদি -100 হতো তাহলে কোথায় হতো, -100 ডিগ্রি। -100 ডিগ্রি হলে হতো, খেয়াল করে দেখো 90 প্লাস 100, তার মানে এটা হয়ে যেত এইখানে। তখন এটা হতো ও এ, এটা হচ্ছে -100 ডিগ্রি। এই -100 ডিগ্রি কোন জায়গায়, -100 ডিগ্রি হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আশা করি তোমরা বাকি যেই 3টা অঙ্ক এখানে দেওয়া আছে, এই 3টা অঙ্ক তোমরা করতে পারবে। এই 3টা অঙ্ক তোমরা আমাদের কমেন্ট সেকশনে আনসার দাও, কোনটা কোন চতুর্ভাগে অবস্থান করে, ঠিক আছে। তোমরা এটা আনসার দাও। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে আমরা কি আলোচনা করব, এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে এই যে ত্রিকোণমিতিক কোণগুলো আমরা বলতেছি যে এত ডিগ্রি এত ডিগ্রি এত ডিগ্রি, সো এই ডিগ্রিটা আসলে কি। সো ত্রিকোণমিতিক কোণ প্রকাশের একটা পদ্ধতি হচ্ছে এই ডিগ্রি। যেমন তোমাকে যদি আমি বলি যে পানি দাও, 1 লিটার পানি দাও, 2 লিটার পানি দাও, লিটার হচ্ছে পানি পরিমাপের একক। আবার তোমাকে যদি বলি যে তোমার উচ্চতা কত, তুমি বলবা যে 5 ফিট এত মিটার বা 5 ফিট এত ইঞ্চি। আবার তোমাকে যদি বলে যে এখান থেকে তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব কত, তুমি বলবা যে এখান থেকে এত কিলোমিটার, অর্থাৎ এই কিলোমিটারটা হচ্ছে তোমার দূরত্ব পরিমাপের একক, আর মিটারটা হচ্ছে তোমার দূরত্ব পরিমাপের একক। ঠিক তদ্রূপভাবে কোণ হচ্ছে, ডিগ্রিটা হচ্ছে কোণ পরিমাপের একটা পদ্ধতি, ঠিক আছে। কোণ পরিমাপের কি একটা পদ্ধতি। সো এইখানে আমরা সাধারণত কোণ পরিমাপের একক কয়টা,
তিনটা। সেই তিনটা পদ্ধতি কি? ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতমূলীয় পদ্ধতি। সো তোমরা যারা তোমাদের বইগুলোতে পড়বে সাধারণত দেখবে যে এখানে দুইটা, ষাটমূলক এবং বৃত্তীয়। সাধারণত বৃত্তীয়টা নিয়ে একটু বেশি আলোচনা করা হয়, এই ষাটমূলকটা আমরা আগে পড়ে আসছি। অনেক সময় এই শতমূলীয় পদ্ধতিটা আলোচনা করা হয় না। আমি তোমাদেরকে এখানে এটা সম্পর্কে সামান্য ধারণা দিয়ে দিব যাতে তোমরা একটু আগিয়ে থাকো সবার চাইতে, ঠিক আছে? খেয়াল করে দেখি, আমরা এখানে যখন পড়ব তখন দেখো ষাটমূলক পদ্ধতি কি? ষাটমূলক পদ্ধতি হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করে, ঠিক আছে? প্রথমত কি? ডিগ্রিতে প্রকাশ করে। একক হিসেবে কি নেয়? একক হিসেবে ডিগ্রিকে ব্যবহার করে। যদি আমরা সাইন দেখি তাহলে যে উপরে একটা গুল্ল যে থাকে সেটাকে বলা হয় থাকে একক হিসেবে কি? ডিগ্রি পড়া হয় থাকে। এবং একক হিসেবে ডিগ্রি প্রকাশ করা হয়ে থাকে। আবার তোমাকে এখানে বলে দেই, এখানে সমকোণ হিসেবেও ব্যবহার করা হইতে পারে। সমকোণ হতে পারে, সমকোণ হতে পারে। এখানে মিনিট হতে পারে, মিনিট হতে পারে। আবার সেকেন্ডও হতে পারে। সো এগুলো হচ্ছে তোমার প্রকাশের এক একটা পদ্ধতি। যেমন তোমরা কিন্তু মিটারে দেখো যে 1 কিলোমিটার, আবার বলো যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, আবার তুমি বললো যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এরকম যেরকম ঠিক তদ্রূপভাবে এখানে সমকোণ, মিনিট এবং সেকেন্ড এগুলোকে ডিগ্রির একক বা ডিগ্রি যেরকম একক এর ছোট ছোট পার্ট বা বড় বড় পার্ট হচ্ছে এগুলো। সো তোমাদেরকে এইখানে আমি একটু লিখে দিই, এটা সবাই নোট করে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক মিনিট এক ডিগ্রি সমান 60 মিনিট। সো এই মিনিটকে আমরা কিভাবে প্রকাশ করব? এই মিনিটকে আমরা প্রকাশ করব এই যে দুইটা একটা বার দিয়ে উপরে। আবার এক মিনিট সমান সমান 60 সেকেন্ড। এই সেকেন্ডকে আমরা দুইটা বার দ্বারা প্রকাশ করব। এটা কিন্তু সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে, এটা আমাদের পরীক্ষাতে প্রচুর প্রচুর লাগবে, ঠিক আছে? এটা আমাদের পরীক্ষাতে অনেক লাগবে, এটা আমাদের পরীক্ষাতে অনেক কাজে লাগবে, ঠিক আছে? এর পরবর্তীতে খেয়াল করে দেখো বৃত্তীয় পদ্ধতি। সো বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে আমি তোমাকে এখানে একটা টার্ম বলে দিব, সেটা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? বৃত্তীয় পদ্ধতি মানে কি? এই যে আমরা পড়লাম ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি কি ঘূর্ণনের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। এই ঘূর্ণনের মাধ্যমে যেই কোণগুলো উৎপন্ন হয় সেটার এককটা হচ্ছে কি? রেডিয়ান। একক হচ্ছে কি? একক হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? এই যে রেডিয়ান, এই রেডিয়ানকে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা রেডিয়ানকে উপরে একটা সি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? একটা সি দ্বারা প্রকাশ করব, যেমন 50 রেডিয়ান অথবা
পাই রেডিয়ান। এই যে সিটা, এই সিটা হচ্ছে কি রেডিয়ান। এটা সম্পর্কে আমরা বিস্তারিত একটু পর আলোচনা করব। এবং তোমাকে আরেকটা কথা বলে দিই, এই যে শতমূলীয় পদ্ধতি, এখানে তুমি একটা টার্ম পাচ্ছ কিন্তু শতমূলীয়। শত মানে কি 100, তাই না? এটাই তো আমরা জানি, শতমূলীয় মানে 100। তাহলে এই যে শতমূলীয়, এটার মানেই হচ্ছে যে গ্রেড, এর এককটা হচ্ছে কি গ্রেড, একক হচ্ছে কি গ্রেড। বা এটাকে তুমি যদি প্রকাশ করো, এটাকে প্রকাশ করে কিভাবে, এটাকে প্রকাশ করে উপরে জি দ্বারা, ঠিক আছে, উপরে জি দ্বারা। যেমন হচ্ছে 90 গ্রেড, এই গ্রেডটাকে প্রকাশ করে গ্রেড দ্বারা, এখানে ছোট করে জি দিয়ে প্রকাশ করে। সো এখন তোমাকে এই যে তিনটা পদ্ধতি, এই তিনটা পদ্ধতি সম্পর্কে আমি তোমাকে সামান্য ধারণা দিলাম। সো এই তিনটা পদ্ধতির একটা থেকে আরেকটাতে আমাদের কনভার্ট করা লাগে। সো সেই কনভার্ট করার আগে আমি তোমাকে আরেকটা প্রতিজ্ঞা সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিই। যেমন বৃত্তচাপ, বৃত্তচাপ দ্বারা সৃষ্ট কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপটির সমানুপাতিক। সো এই কথাটা তোমাদেরকে এখানে বুঝতে হবে। যেমন এখানে কি বলছে, সমানুপাতিক। সমানুপাতিক মানে হচ্ছে যে সমানুপাতিক সমানুপাতিক শব্দটা যদি তুমি বুঝো তাহলে খেয়াল করে দেখো, সমানুপাতিক মানে হচ্ছে, মনে করো এর কাছে এ এবং বি দুইজন মানুষ। সো এর কাছে আছে 5 টাকা, এর কাছে আছে হচ্ছে 20 টাকা। সো এর কাছে এটা বেড়ে হয়ে গেল কত, 5 টাকা বেড়ে হয়ে গেল 10 টাকা। আবার এই 20 টাকা তখন বেড়ে হয়ে যাবে কত, 40 টাকা। অর্থাৎ দেখো এই 5-এর দ্বিগুণ হয়েছে, এর জন্য এই 20-এরও হয়ে গেছে কি দ্বিগুণ। আবার তোমাকে এই 5 মনে করো কমে হয়ে গেছে 2.5 টাকা। তাহলে এই যে 20, এই 20 কমে হয়ে যাবে কত, অর্ধেক হয়ে যাবে 10 টাকা। তাহলে খেয়াল করে দেখো, সমানুপাতিক মানে হচ্ছে এমন একটা টার্ম যেখানে দুইটা পক্ষ থাকবে, সেই দুইটা পক্ষ যদি বাড়ে একসাথে দুইজনই বাড়বে সমহারে, আবার যদি কমে একসাথে সমহারে কমবে, এটাকে বলা হয় থাকে সমানুপাতিক। সো দেখো এই যে আমার লেখাটা, এই লেখাটা তোমাকে বোঝার জন্য আমি তোমাকে বললাম যে সমানুপাতিক তোমার একটু জানতে হবে। এখানে আমরা এটা লিখে দিই, সমানুপাতিক মানেটা কি এটা আমি অলরেডি লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো, এখানে দুইটা টার্ম আছে। একটা টার্ম কি বৃত্তচাপ, বৃত্তচাপ, এবং আরেকটা টার্ম আছে কেন্দ্রস্থ কোণ। আরেকটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। খেয়াল করে দেখো কেন্দ্রস্থ কোণ মানে কি আর বৃত্তচাপ মানে কি। একটা বৃত্ত যখন আমরা আঁকাই, খেয়াল করে দেখো, এটা যদি আমাদের একটা বৃত্ত হয়ে থাকে তাহলে এই বৃত্তের একটা কেন্দ্র আছে এখানে, ঠিক আছে। সো এটাকে আমরা ধরে নিলাম একটা বৃত্ত। সো বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইটা, এই কেন্দ্র থেকে আমি যেটা করলাম এই পর্যন্ত নিলাম। তাহলে এইটা কি, এটা যদি আমার কেন্দ্র হয়, এটা হচ্ছে তার বাইরের যে বিন্দুটা, সেই বিন্দুটা চারপাশে ঘুরে আসলে একটা বৃত্ত উৎপন্ন করবে। এই যে বৃত্ত, এই কোণটা, এই যে চারপাশের যে রাস্তাটা ঘুরে, সেটাকে আমরা বলি বৃত্তচাপ। এই যে দেখো, এই চারপাশের পুরোটুকু যদি ঘুরে আসে তাহলে সেটাকে আমরা বলবো পরিধি। সো পরিধির একটা পার্ট হচ্ছে বৃত্তচাপ। যদি একটা অংশ, পরিধির যে কোনো একটা অংশ নাও, সেটাকে বলবা বৃত্তচাপ, ঠিক আছে। পরিধির একটা অংশ, পরিধির একটা অংশ, এটাকে আমরা সাধারণত কি করব, এস দ্বারা প্রকাশ করব। সো এখন খেয়াল করে দেখো, এটা যদি আমি ও নেই, এটা ধরলাম এ,
এটা ও এ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি কেন্দ্র থেকে পরিধির দূরত্বটাকে বলা হয় থাকে ব্যাসার্ধ। সো এই যে ব্যাসার্ধটা, এটু কি ব্যাসার্ধ। এখান থেকে আমি যদি ঘুরে ঘুরে মনে করলাম বি বিন্দুতে আসলাম, ঠিক আছে, বি বিন্দুতে আসার পর এই দেখো বি কে ও বিন্দুর সাথে যুক্ত করে দিলাম। বি কে যদি ও বিন্দুর সাথে যুক্ত করে দেই তাহলে এই যে দেখো এইখানে এ বি যে রাস্তাটা, এটাকে বলা হয় থাকে বৃত্তচাপ, ঠিক আছে। তার মানে এই চিত্রে আমরা বলতে পারি এ বি হচ্ছে কি বৃত্তচাপ। এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে কেন্দ্রস্থ কোণ কি? এই যে খেয়াল করে দেখো, এই যে এ আর বি যে বৃত্তচাপ, এরা যখন আমি কেন্দ্রের সাথে যোগ করেছি, এই কেন্দ্রে কি একটা কোণ উৎপন্ন করেছে না? এই কেন্দ্রে কিন্তু একটা কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ ধরে নিলাম। তাহলে এই কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করছে, কেন্দ্রে উৎপন্ন কোণ কার দ্বারা? বৃত্তচাপ দ্বারা। বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কে বলা হয় থাকে কি কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আশা করি তোমরা এই যে বৃত্তচাপ এবং কেন্দ্রস্থ কোণ এটা বুঝতে পেরেছো। এখন এটাকে আমরা কি বলবো? সমানুপাতিক। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে যদি আমি এই চিত্রে এখানে আরেকটু বাড়িয়ে নিই, মনে করলাম এই পর্যন্ত নিয়ে আসলাম, সি পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে এখন আমি যদি এই সি কে ও দিয়ে যোগ করি, তাহলে এই যে থিটা কোণটা, এই থিটা কোণটা কি তখন আরো বেড়ে যাবে না? খেয়াল করে দেখো, বৃত্তচাপ কি হইলো? এবি থেকে এসি হয়ে গেল। তাহলে কেন্দ্রের কোণটাও কি বেড়ে গেল? হ্যাঁ, কোণটাও বেড়ে গেল। তাহলে আমরা এটাকে বলতে পারি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি? বৃত্তচাপটির সমানুপাতিক। হচ্ছে বৃত্তচাপ সমানুপাতিক চিহ্নকে আমরা এভাবে দিতে পারি। তাহলে আমরা এই সিদ্ধান্তে আমরা আসতে পারলাম যে এটা হচ্ছে আমাদের এটা বৃত্তচাপ কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। দেখো এখন আমাদের কি করতে হবে আসলে? এখন এখানে এক নম্বর যে উপপাদ্যটা আছে, সেই উপপাদ্যটা যদি একটু খেয়াল করে দেখো, এই উপপাদ্যে কি আছে? এই উপপাদ্যে আছে যে বৃত্তের পরিধি এবং তার ব্যাস। বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধি হচ্ছে এই যে ব্যাসার্ধটা যদি একবারে 360 ডিগ্রি ঘুরে আসে, তাহলে সে যেই পথটা দিয়ে ঘুরে আসলো সেই পথটার দৈর্ঘ্যটাকে বলা হয় থাকে পরিধি। যেমন খেয়াল করে দেখো, যদি তুমি না বুঝে থাকো একটু আবার বলি। এই ও হচ্ছে তার কেন্দ্র, ঠিক আছে। এই ও থেকে আমি নিলাম এ পর্যন্ত, এটা কি তার ব্যাসার্ধ। এটা কি ব্যাসার্ধ। সো এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের এখানে এ বিন্দু, এই এ বিন্দু যদি এই কেন্দ্রকে ঠিক রেখে যদি পুরাটা ঘুরে আসে, যেমন খেয়াল করে দেখো, এটাকে যদি আমি এভাবে পুরা এই এ বিন্দুটা যদি আমি এই পুরাটু ঘুরে এইখানে আসি, তাহলে এই এ বিন্দুটা যে পথ অতিক্রম করলো সেটাকে বলা হয় থাকে পরিধি, ঠিক আছে। তাহলে এই যে পরিধি, সেই পরিধি এবং তার ব্যাস। ব্যাস কি? ব্যাস হচ্ছে যখন একটা রেখা এখান থেকে একদম কেন্দ্র দিয়ে অপর বিন্দু পর্যন্ত, মানে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত যাওয়ার মাঝখানে কেন্দ্রটাকে দিয়ে সেট করে, তাহলে তাকে বলা হয় থাকে ব্যাস। আর ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এটাকে ব্যাসার্ধটাকে যদি আমরা আর দেই, তাহলে এই পুরো ব্যাসটাকে আমি কি বলবো? 2r বলতে পারবো না? এটাকে কিন্তু আমরা 2r বলতে পারবো, কারণ হচ্ছে কেন্দ্র তো তার অর্ধেক। তাহলে এইটা হচ্ছে কি ব্যাস।
ব্যাস, ঠিক আছে। আর এই যে হচ্ছে তার পরিধি, পরিধিকে আমরা, এটা হচ্ছে বৃত্তের পরিধি, এই বৃত্তের পরিধিকে আমরা বলতে পারি 2πr, ঠিক আছে। এবং এই ব্যাসকে আমরা বলতে পারি 2r। এই যে 2πr এবং 2r, খেয়াল করে দেখি, আমি যদি এটা বলি যে বৃত্তের পরিধি ভাগ বৃত্তের ব্যাস, এটা যদি আমরা বলি তাহলে খেয়াল করে দেখো এখানে কি হয়, 2πr আর নিচে কি 2r। এখন এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে কি হবে, এখানে যে 2 এ 2 কাটা যাবে, এই 2 দিয়ে কাটা যাবে, এই আরে কাটা যাবে, বাকি থাকবে কি, বাকি থাকবে শুধুমাত্র পাই। এই পাইটা হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে। এই পাইটা কি, এই পাইটা হচ্ছে একটা ধ্রুবক, এটা কি একটা ধ্রুবক। সো এই যে ধ্রুবক, সেই ধ্রুবকের মানটা কত, সেই ধ্রুবকের মানটা তোমরা একটু মনে রাখবে 22/7, ঠিক আছে। এটা হচ্ছে কি ধ্রুবকের মান। সো এটা হচ্ছে আমাদের যে ধ্রুবক, সেই ধ্রুবকের মান, এটাকে যদি তুমি দশমিকে লিখো তাহলে 3.1416 বলতে পারবে। তাহলে খেয়াল করে দেখো এখানে কি বলছে, উপপাদ্যে বলছে পরিধি ও তার ব্যাস একটি ধ্রুবক, সেই ধ্রুবকটা কি, এই যে 22 সেই ধ্রুবকটাই হচ্ছে কি 22.7। এই যে আমরা এখানে অলরেডি দেখে ফেলছি পাই। কোণ, সো রেডিয়ান কোণ একটা ধ্রুবক কোণ, এটা প্রমাণ করার আগে আমরা একটু আলোচনা করে আসি রেডিয়ান কোণ কাকে বলে। সো রেডিয়ান কোণ প্রকাশ কাকে বলে সেটা জানার জন্য প্রথমত আমাদের একটা চিত্র আঁকাইতে হবে। একটা বৃত্ত নিলাম, সো বৃত্তটার কেন্দ্র যদি ও হয় তাহলে আমি এটা বলতে পারি, এটাকে যদি বলি তাহলে এটাকে বলতে পারি ও, এটাকে বলতে পারি এ। খেয়াল করে দেখি এটা হচ্ছে আর। সো এই আর এর সমান করে আমি একটা বৃত্তচাপ নিব, সেটা হচ্ছে এ বি। তো এই বৃত্তচাপটা কি এস কার সমান, আর এর সমান। তাহলে এই বিটা যদি আমি কেন্দ্রের সাথে যুক্ত করি, কেন্দ্রের সাথে যুক্ত করলে এখানে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কি রেডিয়ান কোণ, সেটা কি 1 রেডিয়ান কোণ। এটা হচ্ছে আমার রেডিয়ান কোণ। তার মানে কি রেডিয়ান কোণ কখন হবে, যখন এস ইজুকাল টু আর, অর্থাৎ বৃত্তচাপ এবং ব্যাসার্ধ যখন সমান হবে তখন তাকে বলা হয়ে থাকে 1 রেডিয়ান কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো যদি রেডিয়ান কোণটা বুঝতে থাকো তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যাই, প্রমাণটাতে চলে যাই। এটাকেও প্রমাণ করার জন্য আমার প্রথমত একটা চিত্র আঁকাতে হবে, ঠিক তদ্রূপভাবেই আমি নিব একই কথা, ও এটা হচ্ছে এ এবং এখান থেকে আমি একটা বি নিব, এই বিটা হবে কি এখানে যোগ করে দিব, যোগ করে দিলে এটা হচ্ছে আমার কত 1 রেডিয়ান হবে। সো এটাকে প্রমাণ করার জন্য আমার আরেকটা এখান থেকে লম্ব আঁকাতে হবে, সেই লম্বটা ধরলাম এখানে সি। খেয়াল করে দেখি এটা হচ্ছে আমার কি 90 ডিগ্রি, মনে থাকে যেন। সো 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা একটু আগে কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম কেন্দ্রস্থ কোণ সমানুপাতিক বৃত্তচাপ। সো এটা যে আমরা পড়েছিলাম, তাহলে আমরা লিখতে পারি না কোণ এ ও বি বা কোণ এ ও সি ইকুয়াল টু এ বি বাই এসি। সো এ বি বাই এসি যদি হয় তাহলে আমি এ বির মান দিব এস, আর এসি কত 2πr/4। এটা কেন লিখলাম, কারণটা হচ্ছে এই যে পরিধি কত 2πr। সো এই পরিধির 4/1 এসি না, কারণ তো এটা 90 ডিগ্রি, এর জন্য এসি হচ্ছে কত এই পরিধির 4/1, এর জন্য আমি 4 দ্বারা ভাগ করে দিয়েছি। সো এটাকে আমি আরেকবার কিভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 4r/2πr, কারণ কি s ইজুকাল টু r। s ইজুকাল টু r কেন, s ইজুকাল টু r কারণ হচ্ছে
এটা একটা রেডিয়ান কোণ। রেডিয়ান কোণের সংজ্ঞাটাই তো আমরা এই যে এখানে শিখে আসছি, তাই না? রেডিয়ান কোণের সংজ্ঞাটা কিন্তু আমরা এখানে শিখে আসছি যে s = যখন r হবে তখন এই s-টা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা কি রেডিয়ান কোণ। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আমরা পাবো π/2। তাহলে আমরা বলতে পারি কোণ AOB = 2/π × AOC। তাহলে 2/π × সমকোণ। সমকোণ তাহলে এই যে কোণ AOB, আমরা যে কোণ AOB-টা নিলাম সেই AOB-টা কি একটা ধ্রুবকোণ। কারণ কি দেখো এখানে 2 কি ধ্রুবক, π কি ধ্রুবক, এবং সমকোণ তো 90 ডিগ্রি, এটা আমরা জানি ধ্রুবক সব সময় ফিক্সড। তাহলে এটা প্রমাণিত যে AOB একটা কি ধ্রুবক। যেহেতু AOB s = r, তাহলে এটা রেডিয়ান কোণ, আর রেডিয়ান কোণ তাহলে কি হলো প্রমাণিত হলো যে এটা একটা ধ্রুব কোণ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যাই বা পরের থিওরিটাতে চলে যাই। পরের থিওরিটাতে কি আছে দেখো, বলা আছে যে উপপাদ্য 2 বৃত্তের, এখানে খেয়াল করে দেখো বৃত্তের যেই কোণ চাপ s এবং ব্যাসার্ধ r এর অনুপাত, অর্থাৎ s/r অনুপাত কি হবে উৎপন্ন কোণের সমান, অর্থাৎ = থিটা। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। যদি এটাই হয় আমাদের কিন্তু দেখো এই লেখাটাকে যদি আমরা সামারি করি তাহলে আমাদের এই লেখাটা এটাই আসে যে s/r = থিটা, এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ উপপাদ্যটা হচ্ছে এইটা। সো এটা প্রমাণ করার জন্য তোমাকে কি করতে হবে, প্রমাণ করার জন্য সেই আগের মতো এটাকে কি নিবা, ধরে নিলাম ও, এটা এ, এখানে একটা বি, তাহলে এটাকে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে কি হবে, ওই একই কথা, এখানে s, এটা হচ্ছে r, তাহলে s = কি r। এটা যদি হয় তাহলে এটা একটা রেডিয়ান কোণ। সো রেডিয়ান কোণ যখন, এটাকে আমরা আবার কি করব, একটা 90 ডিগ্রি কোণ নেব, অথবা এখানে 90 ডিগ্রি নেওয়া লাগবে না, এখানে তুমি যদি অন্যটা নাও তারপরেও হবে। মনে করো এখানে এটা নিলা তুমি, তোমাকে সহজ করে বোঝানোর জন্য এটা ধরে নিলাম C। তাহলে এটা কি উৎপন্ন করবে দেখো, এটা কিন্তু এই কোণটা উৎপন্ন করবে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি আমাদের প্রমাণে চলে আসি, সো আমরা আবার সেই একইভাবে লিখতে পারি AOB বাই কোণ AOC = AB বাই AC। সো AB বাই AC যদি বলি, AB কত, AB হচ্ছে S, তাই না? AB হচ্ছে কি S। এবং খেয়াল করে দেখো এইখানে তোমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তুমি এই যে AC আসলে কতটুকু উৎপন্ন করবে দেখো, এটা হচ্ছে কিন্তু 1 রেডিয়ান, ঠিক আছে। এটা কিন্তু 1 রেডিয়ান, এটা কিন্তু 1 রেডিয়ান, কারণ r = s। তাহলে যদি এইটা যদি আমি পুরাটা যদি AC সমান যদি এখানে s ধরে নেই, খেয়াল করে দেখো এখানে AC সমান যদি s ধরে নেই, AC, আর এখানে OA সমান AB, ঠিক আছে। খেয়াল করে দেখো এখানে OA সমান AB, অর্থাৎ এটা 1 রেডিয়ান। তাহলে এখানে খেয়াল করে দেখো আমি বলতে পারি AB কত, তাহলে আমি বলতে পারি AB সমান OA, অথবা এটাকে আমি বলতে পারি যে OA না বলে এখানে আমি R বলতে পারি না, সরি, এখানে আমি R বলতে পারি না, কারণ কি এই দেখো OA OB সমান কি R। তাহলে এই AC সমান কি, AC সমান S, AC সমান কি S। এখন খেয়াল করে দেখো এখানে আমি যদি বলি AOB,
বি বা এ ও বি সমান সমান কি 1 রেডিয়ান, 1 রেডিয়ান। এবং এটাকে যদি আমি এই যে এটা যদি আমি থিটা ধরে নিই, অর্থাৎ এই যে লাল কালারের যে কোণটা, সেই লাল কালারের কোণটাকে যদি আমি থিটা ধরে নিই, ঠিক আছে, তাহলে কি হবে খেয়াল করে দেখো, এখানে থিটা, তাই না? এটা যদি থিটা হয় তাহলে এই পাশে দেখো আর বাই এস। তাহলে আমি যদি এখানে আর আর গুণ করি তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা। খেয়াল করে দেখো এস ইজ ইকুয়াল টু আর থিটা, অথবা এটাকে আমি কিন্তু এভাবেও লিখতে পারি এস বাই আর ইজ ইকুয়াল টু থিটা। সো সাধারণত আমরা যখন মুখস্থ করি তখন এই পার্টটাতেই বেশি মুখস্থ করি, এস ইজ ইকুয়াল টু আর থিটা, এটা আমরা মুখস্থ করে ফেলি সাধারণত ফর্মুলা হিসেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা, এটা হচ্ছে 3 স্টার ফর্মুলা বলতে পারো। 8.1-এর সবগুলো অঙ্কই এই থিওরি দ্বারা বা এই সূত্রটা দ্বারা করা হয়ে থাকে। সো এই সূত্রের ক্ষেত্রে তোমাদের জন্য সবচেয়ে সতর্ক বিষয় যেটা, এই সূত্রের ক্ষেত্রে তোমার সবচেয়ে সতর্কর বিষয় যেই বিষয়টা থাকবে, এইখানে থিটা সবসময় রেডিয়ান কোণে বসাতে হবে, রেডিয়ান কোণে বসাতে হবে, ঠিক আছে? এই ফর্মুলার ক্ষেত্রে থিটাটা সবসময় কি রেডিয়ান কোণে বসাতে হবে, বুঝতে পেরেছো? যদি ডিগ্রিতে দেওয়া থাকে ওটা রেডিয়ানে নিয়ে তারপরে এই ফর্মুলাতে বসাতে হবে, যদি অন্য কোনোটাতে দেওয়া থাকে তাহলে রেডিয়ানে নিয়ে করতে হবে। তাহলে আসলে এটা কিভাবে পরিবর্তন করে এই ডিগ্রি থাকলে রেডিয়ানে কিভাবে নিতে হয় সেটা আমরা পরের স্লাইডে দেখি। দেখো এখানে কি আছে, এখানে দেওয়া আছে যে ডিগ্রি কোণ এবং রেডিয়ান কোণের মধ্যে সম্পর্ক। সো এই সম্পর্ক আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি যে 180 ডিগ্রি সমান সমান 200 গ্রেড সমান সমান পাই রেডিয়ান, অর্থাৎ তোমরা এটা মনে রাখবে পাই সমান সমান কি 180 ডিগ্রি। আবার খেয়াল করে দেখো, এটা যদি তুমি অনেকে ভুলে যাবা যে আসলে, আবার আমি কিন্তু আরেকটা জায়গায় বলেছিলাম পাই সমান সমান 3.1416। সো এইটা হচ্ছে এই পায়ের মান, পায়ের মান হচ্ছে 3. পাই এর মান হচ্ছে 3.1416, কিন্তু এই যে পাই হচ্ছে রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা মনে রেখো, তুমি যখন কোণ যখন বসাবা তখন তুমি এক কোণ থেকে যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে নিবা তখন পাই ডিগ্রি সমান সমান 180 বসাবা, 180 ডিগ্রি। আবার তুমি যখন পাই এর মানটা লিখবা, যেমন ওই এস ইজ ইকুয়াল টু আর থিটাতে যখন তুমি পায়ের মানটা লিখবা তখন সেটা তুমি কি 3.1416 লিখবা। বাট তুমি যদি কনভার্ট করো এক কোণ থেকে ডিগ্রি থেকে রেডিয়ান কোণে প্রকাশ করো তখন তুমি এটাকে লিখে প্রকাশ করবা, ঠিক আছে? যখন এটা ডিগ্রি থেকে রেডিয়ানে নিবা, এটা কখন, যখন হচ্ছে রেডিয়ান টু ডিগ্রি, রেডিয়ান টু ডিগ্রি অথবা রেডিয়ান টু ডিগ্রি, অথবা তুমি হচ্ছে এটাকে কি বলতে পারো, এটাকে তুমি এইভাবে বলতে পারো রেডিয়ান টু ডিগ্রি, অথবা ডিগ্রি থেকে রেডিয়ান যখন নিবা তখন এটা অ্যাপ্লাই করবা। আর নয়তো সাধারণত পায়ের মান কত 3.1416। সো তোমাদেরকে যেমন আরেকটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই, মনে করো 60 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান। সো তুমি এটাকে কিভাবে বের করবা খেয়াল করে দেখো, এই যে সূত্রটা আছে না, এই সূত্রটা দিয়ে তুমি একটা থেকে আরেকটা ট্রান্সফার নিয়ে নিবা। খেয়াল করে দেখো ডি মানে কত, ডি বাই 180 ইকুয়াল টু থিটা বাই পাই। সো এই যে ডি হচ্ছে কত ডিগ্রিতে, তাহলে তুমি এখানে ডিগ্রিতে বসাই দাও 60 বাই 180 ইকুয়াল টু থিটা বাই পাই। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কত খেয়াল করে দেখো, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 180 ইন্টু 60 ডিগ্রি, ঠিক আছে 60। তাহলে এটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে কত আসে তোমার মান, তোমার মান আসবে 0.0 পাই বাই 3। তাহলে 60 ডিগ্রি সমান সমান কত, 60 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই 3 রেডিয়ান, ঠিক আছে।
π/3 কি হবে রেডিয়ান। এটা হচ্ছে তোমার কনভার্টের যে নিয়মটা, ঠিক আছে? এটা তোমাদের পরীক্ষাতে আসবে, পরীক্ষাতে বারবার এই ধরনের অঙ্ক আসবে। সো এইটা তোমার কাজে লাগাইতে হবে। অথবা তুমি এটাও মনে রাখতে পারো যে অনেক সময় তুমি শর্টকাট ডিগ্রিকে যদি রেডিয়ানে নিতে চাও তাহলে হচ্ছে π/180 দ্বারা গুণ করে দিবে, ঠিক আছে? যেমন 30 ডিগ্রি, এটা কত রেডিয়ান হবে? 30 × π/180 রেডিয়ান, ঠিক আছে? বুঝতে পেরেছ? π/180 দ্বারা গুণ করে দিবে, তাহলেই তুমি পেয়ে যাবে। খেয়াল করে দেখো, এরপরে রেডিয়ান কোণ এবং ডিগ্রি কোণের মধ্যে তো সম্পর্ক আমরা দেখলাম। এখন দেখো এখানে একটা অঙ্ক তোমাদের দেওয়া আছে। সো এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা পরীক্ষাতে এই ধরনের অঙ্ক বারবারই আসে। এখানে কি আছে? এখানে প্রথমত আছে ডিগ্রি, এরপরে আছে মিনিট, এরপরে আছে সেকেন্ড। তাহলে সবগুলোকে আমাকে প্রথমে কি করতে হবে? সবগুলোকে ডিগ্রিতে নিতে হবে, ডিগ্রিতে নিতে হবে সবগুলোকে। এরপরে আমি নিব রেডিয়ানে। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার প্রসেস। সবগুলোকে আগে ডিগ্রিতে নিব, তারপরে রেডিয়ানে নিব। সো সবগুলোকে আগে ডিগ্রিতে নেই। কিভাবে ডিগ্রিতে নিব দেখো, খুব সহজেই। যেমন 30 ডিগ্রি 12 মিনিট, এই যে 36 কি আছে? সেকেন্ড। সো আমি তোমাদেরকে একটা বলেছিলাম যে 1 মিনিট = 60 সেকেন্ড। তাহলে বলো তো, এই যে 60 সেকেন্ড যদি হয়, তাহলে 1 মিনিট = যদি এইটা হয়, তাহলে আমি এটাকে যদি 60 দ্বারা ভাগ করে দিই, তাহলে খেয়াল করে দেখো 1 = কত হবে? এটাকে তোমরা যদি উল্টা করে লিখি তাহলে তোমরা বুঝতে সহজ হবে। 60 ডিগ্রি = 1 মিনিট, তাহলে 1 সেকেন্ড = কত? 1/60 মিনিট। তাহলে এখানে যদি আমি 36 দেই তাহলে কি হবে? 36/60। এটা হয় না? এটা যদি হয়, তার মানে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এই যে সেকেন্ডকে যদি তুমি মিনিটে নিতে চাও, সেকেন্ডকে তুমি যদি মিনিটে নিতে চাও তাহলে 60 দ্বারা ভাগ করতে হয়। তাহলে প্রথমত আমি কি করব? এটাকে এভাবে লিখব, 30 ডিগ্রি 12 মিনিট 36/60 মিনিট। যেহেতু দুইটাই মিনিট, তাহলে এটাকে আমি যোগ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখন দেখো, ক্যালকুলেটরে যদি বসাও তাহলে 36/60 যদি বসাও, 36/60 তাহলে 0.6। অর্থাৎ তুমি এটাকে লিখতে পারো 30 ডিগ্রি প্লাস 12.06 মিনিট। সো এই 12.06 এটাকে তুমি আবার কি করো? 60 দ্বারা ভাগ দাও। 12.06 এটাকে 60 দ্বারা ভাগ দাও, তাহলে এটা কি হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। তাহলে ডিগ্রি ডিগ্রি যদি থাকে এটা যোগ দিয়ে দিবা, তাহলে এটাকে প্লাস, এটাকে ভাগ দিয়ে কত দিবা? 60 দ্বারা ভাগ দিবা। তাহলে এটা আসবে তোমার 30.01 ডিগ্রি। খেয়াল করে দেখো, আমরা কি পেলাম? আমরা কিন্তু অলরেডি ডিগ্রিতে পেয়েছি। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই যে পুরো মানটা আছে, এই পুরো মানটাকে আমরা কত পাইলাম? ডিগ্রিতে নিয়ে নিলাম। দেখো কত আসছে ডিগ্রির মানটা? ডিগ্রিতে আসছে আমার 30.21 ডিগ্রি। সো এইটাকে যদি আমি এখন খেয়াল করে দেখো, 30.21 ডিগ্রি, এটাকে যদি আমি π/180 দ্বারা গুণ করি, সেটা কি হয়ে যাবে বলো তো? সেটা রেডিয়ান হয়ে যাবে। তাহলে আমার তো রেডিয়ানেই প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, এইখানে পায়ের মানটা কত বসাবা? পায়ের মানটা কত বসাবা? দেখো আমি কিন্তু অলরেডি তোমাকে এটা রেডিয়ানে নিয়ে নিয়েছি। সো রেডিয়ানে নিয়ে নিয়েছি বলেই কিন্তু আমি এখানে এর মান বসাবো 3.1416 বাই হচ্ছে 180। তাহলে দেখো এখানে কত আসে? ইন্টু 3.1416 ভাগ 180।
অর্থাৎ তোমার মান আসবে 0.527 রেডিয়ান। তাহলে খেয়াল করে দেখো আমাদের আনসারটা কত। আমাদের আনসারটা হচ্ছে এই যে এটা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও। আর যদি কোনো এছাড়াও আরও যদি কোনো তোমাদের টপিক থাকে যে ভাইয়া এই টপিকের উপরে একটা ভিডিও বানান, তাহলে আমরা প্রাইম পাঠশালার পক্ষ থেকে সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকো। এর পরবর্তীতে খেয়াল করে দেখো এই যে এখানে আরেকটা সেম অঙ্ক দেওয়া আছে। তো আশা করি তোমরা এই অঙ্কটা সবাই হোমওয়ার্ক করবে, ঠিক আছে? এটা আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে এটার আনসার কত। তা আশা করি তোমরা সকলেই আমাদের এই হোমওয়ার্কটা করে আনসার লিখবে এবং একদম সেম অঙ্ক, এখানে কোনো পার্থক্য নাই। খেয়াল করে দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড, এটাকে আমরা প্রথমত কিসে নিব? ডিগ্রিতে নিব। সো ডিগ্রিতে নিব, ডিগ্রিতে নেওয়ার পর তারপর আমরা রেডিয়ানে নিব, ঠিক আছে? তারপর আমরা কি করব? রেডিয়ানে নিব। এটা তোমাদের হোমওয়ার্ক। এরপর খেয়াল করে দেখো আমরা যে খুব পরিচিত একটা ফর্মুলা মুখস্থ করে আসলাম একটু আগে, S = r θ। দেখি সেটার আসলে অ্যাপ্লাই কি আদৌ হয় কিনা। খেয়াল করে দেখো এখানে কি বলা আছে, 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় S কোণ উৎপন্ন করেছে। কি 8 মিনিট কোণ উৎপন্ন করেছে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। খেয়াল করে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে দেখো 750 কিলোমিটার দূরের একটি বিন্দুতে কোনো পাহাড়। খেয়াল করে দেখো এখান থেকে একটা পাহাড় দেওয়া আছে, এখান থেকে তোমার দেওয়া আছে কি এই যে বিন্দু, এখান থেকে একটা কত 750 কিলোমিটার দূরে কি আছে? একটা পাহাড় দাঁড়িয়ে আছে। সো এইখানে আরেকটা পাহাড় আছে। তার দেখো পাহাড়টি দূরে একটি বিন্দুতে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। খেয়াল করে দেখো এই পাহাড়টি কি করছে, এই যে কেন্দ্রে সে 8 মিনিট কোণ উৎপন্ন করছে। তাহলে এই যে এইখানে যে S = বা পাহাড়টির উচ্চতা কত এটা বের করতে বলা আছে, ঠিক আছে? দেখো এটা কি, এটা হচ্ছে r। তাহলে আমরা বলতে পারি না যে এখানে r = হচ্ছে 750 কিলোমিটার, বলতে পারি কিন্তু। এবং থিটা সমান কত? 8 মিনিট। সো 8 মিনিটকে আমরা বলতে পারি না 8/60 ডিগ্রি। সো 8/60 ডিগ্রি যেহেতু, তাহলে এটাকে আমার কিসে নিতে হবে? রেডিয়ানে নিতে হবে। কেন রেডিয়ানে নিতে হবে? কারণ হচ্ছে রেডিয়ানে না নিলে আমি এই যে S = r θ ফর্মুলাটা আছে সেটাতে আমি বসাতে পারবো না। সো রেডিয়ানে কিভাবে নেয়? π/180 দ্বারা গুণ করে। তাহলে আমরা থিটার মানটা কত পাই? খেয়াল করে দেখো, ক্যালকুলেটরে বসাও। 3.46 তো হচ্ছে 8 ভাগ তাহলে খেয়াল করে দেখো এটার মান আসে কত? 2.327 × 10⁻³ এত কি রেডিয়ান, ঠিক আছে? এটার মান কিসে আসছে? রেডিয়ানে আসছে। এখন আমরা এই ফর্মুলাতে ফেলতে পারবো। তাহলে খেয়াল করে দেখো আমাদের S = কত? আর এর মান কত? আর এর মান পেয়েছি 750 ইন্টু আমরা থিটার মান পেয়েছি কত? 2.327 × 10⁻³ তাহলে এটার সাথে যদি আমরা 750 গুণ দেই তাহলে আমরা পাবো 1.745 কিলোমিটার। কারণ আমরা কি এই দূরত্বটা কিলোমিটারে নিয়েছিলাম। সো এইটাকে যদি আমরা 1000 দ্বারা গুণ দেই তাহলে কিন্তু আমরা মিটারে পেয়ে যাব। সো এত মিটার। তাহলে সুতরাং পাহাড়ের উচ্চতা হচ্ছে 1745 মিটার। আশা করি তোমরা এই অঙ্কটা সকলেই বুঝতে পেরেছো।
এভাবে তোমরা আমাদের থিওরিগুলো বুঝবে। এই থিওরি বোঝার পর কিছু এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। এরই সাথে সাথে আমাদের দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় লেকচার যেটা আসবে, এই 8.1-এর 2 নাম্বার অর্থাৎ আমাদের প্লেলিস্টের 3 নাম্বার লেকচার, সেখানে আমরা 8.1-এর সবগুলো বোর্ড বইয়ের প্রশ্ন সলভ করে দিব। সো আমাদের যদি তোমার যদি সেই সলভ প্রয়োজন হয় বা তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আমরা সেই ক্লাসে সবগুলো করে দিব। তো তার অপেক্ষায় থাকো আর আমাদের প্রাইম পাঠশালার সাথেই থাকো, আমরা তোমাদেরকে ভালো কিছু দিব আশা করি। সো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।